আমাদের একটা বিষয় একটা পরিষ্কার হওয়া দরকার ছিল। আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আসলে পদত্যাগ করতে চেয়েছিলেন কিনা বা কেন চেয়েছিলেন। ওনার কথায় আমরা বুঝেছি যে ওনার কাছে মনে হয়েছে যে উনি আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো যে কোঅপারেশন বা যে পরিবেশ সেটা পাচ্ছেন না বলে উনি উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না, এবং উনি একটা বক্তব্য জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টারা ওনাকে বুঝিয়ে সেটা থেকে নিবৃত্ত করেছেন। ওনার সর্বশেষ কথা যেটা উনি আমাদেরকে বলেছেন সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া। কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। আমরা ওনার কাছে দাবি করেছি কয়েকটা, আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা একটা লিখিত বক্তব্য দিয়েছি। আমরা ওনাকে বলেছিলাম যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে সম্পর্ক খারাপ হওয়ার কথা এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং। আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে, কিন্তু সেটা ওনারা করেন নাই। ফলে আমরা ওনাকে বলেছি যে এটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। এরপরে আমরা আরেকটা কথা বলেছি যে ছাত্রদের যে ঐক্যটা থাকা দরকার ছিল, যে জেনজি, মাদ্রাসার ছাত্র, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কমন যারা আন্দোলনে ছিল, আমরা বলেছি যে এই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারেন নাই। কখনো কখনো আপনাদের উপদেষ্টারাও এই ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করেছে। সুতরাং ওনাকে অনুরোধ করেছি যে টোটাল বিষয়টাকে আপনি একটা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুত আছে, প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ রিশাফল করতে হবে, সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল কমফোর্টেবল জায়গায় আপনি যান। আমরা মনে করি যে ইগো এবং এক একজনের মানে একটা রিজিড পজিশনে আজকে এই এই গ্যাপটা তৈরি করেছে। সুতরাং আমরা বলেছি উভয় পক্ষকে, এখানে আমরা বেসিক্যালি 3টা পক্ষ মনে করি বা 4টা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই, এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন, সংস্কার সব কিছু আরও অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং আপনাকে থাকতে হবে, আপনি পদত্যাগের চিন্তা করতে পারবেন না। আমরা সবাই মিলে আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে সফল হতে হবে। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। রোড ম্যাপ নিয়ে আমরা বলেছি, আমি তো বলেছি উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না, আপনি যে সমস্যাগুলো আছে, ত্রুটিগুলো আছে, এগুলো দূর করে যান। আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অনেক শক্ত এবং মজবুত বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা
দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে তার গতিধারা সেইগুলো নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করি। অল্প সময়ের ভিতরে আমরা এই কথা বলেছি যে পরিস্থিতির দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। দেশের ভিতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। এবং এই কাজটা করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, সেই করণীয়টাকে আমরা যেমন নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব, সরকারেরও উচিত হবে এই সহযোগিতাটাকে আরও ফলপ্রসূ করে যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করি। এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ এসেছিল যে রাজনীতিবিদরা এখন জনগণের কাছে, জনগণের বিচারে রাজনীতিবিদদের সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব বিরাজ করে। এবং সেই পরিস্থিতিতে এটাও আমরা ভাবার জন্য বলি যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এরশাদের পতনের পর যেরকম নাকি আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে, যেখানে আমরা বলে দেব যে রাজনীতির ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করবো না এবং যাতে না করা হয় সেটা দেখবো এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনা। ঠিক আছে, এবার মান্না ভাই। আরেকটা প্রসঙ্গে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্য আর ইউনিফর্মিটি এবং ইউনিটি এই দুটো জিনিস আছে। বহুদলীয় রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, মতের তারতম্যতে আমাদের ভীত হওয়া উচিত না। মতের তারতম্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণ। এবং জনগণকে সঠিকভাবে তার মতামত যাতে প্রতিফলিত হয় সেই জন্য প্রতিনিধি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হতে হবে। আমাদের ভেতরে নির্বাচন এবং সংস্কার এই দুটার ভেতরে আন্তঃসম্পর্ক নিয়েও কথা হয়। আমরা এই অভিমত ব্যক্ত করেছি যে সংস্কার ঠিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কায়েমি স্বার্থবাদীদের ষড়যন্ত্র এবং প্ল্যান নস্যাৎ করে আমরা কোনো কিছু বাস্তবায়ন করতে পারি। সেই কারণে জনগণের অংশগ্রহণ এবং মতামত পাওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেইটা হলো অবাধ নিরপেক্ষ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেইগুলো সংস্কার দরকার সেটা করে নিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণে এই সংস্কার কাজে নিয়ে যাই সেটাই হবে। এবং এবং এক চোটে সব কাজ আমরা করে ফেলতে পারবো এরকম ভুল ধারণা না নিয়ে আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সব করতে হবে, তার কোনো মানে নেই। আরেকটা আমরা বলেছি যে বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকে না। এই আমি বলছি এখানে আমরা ছিলাম, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারা গণতন্ত্র মঞ্চের তারা সবাই আছে। আলোচনাটা শুরু করেছেন এই কথা বলে যে অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি,
এই সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্যে যা যা করবার দরকার সব তারা করছে, এই ছিল তার কথা। এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্যে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে, এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না, এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো। আমাদের ডিফারেন্স যেটা থাকবে, সেলিম ভাই যেটা পরে বললেন যে যেরকম করে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি হবে, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই বিষয়গুলো তাকে বলেছি। উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন। আর একটা বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করেই, যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার মিটিংয়ের মধ্যে যখন উপদেষ্টা পরিষদের সঙ্গে বসছি, আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না, সবই ব্যর্থ হয়ে যাবে, সংস্কারও হবে না, ঠিকমতো নির্বাচন করতে পারবো না। এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই, অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি। এই নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে, সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন, কীরকম করে বাকিরা থেকে পার্সু করেছে, বাকিরা তাকে আটকেছে, পদত্যাগপত্র লিখতে দেয়নি, লিখতেও সেটা পাঠাতে দেয়নি এবং তাকে ধরে রেখেছে। আমরা আবার রসিকতা করে বলেছি, আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি। আমরা এখন চাই না, আমরা যারা বসি তারা না, সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনূস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নিক, তাহলে আমাদের জন্যে সংকটটা বেশি হবে। এই ব্যাপারেও আমরা বলেছি বেশি করে রাজনৈতিকভাবে তাকে ইনভলভ হতে হবে, কথাবার্তা বলতে হবে, ডিসকোর্স হতে হবে, এবং কী কর্মসূচি তিনি নিতে চাচ্ছেন সেইটা বলতে হবে। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত, এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগপত্র হিসেবে লিখে দেবো যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতলব ভাসছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি নোটের মতো করে কিছু দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করব। আমাদের কাছে অল্প বেশি সংস্কারের বিষয় না, আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, তার জন্য যেটুকু দরকার সেটুকু করতে হবে। আমাদের সাথে আলোচনার শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা বললেন গত কদিনের ঘটনায় তার মন খারাপ ছিল, তিনি যথেষ্ট বিব্রত বোধ করেছেন, এই জায়গা থেকে তিনি আসলে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তো এই কথাটা তিনি আমাদের সামনে খুব খোলামেলা তিনি প্রকাশ করেছেন। তিনি পদত্যাগের জন্য একটা পদত্যাগপত্র তিনি লেখার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন। আমরা যারা আলোচনায় ছিলাম আমরা পরিষ্কার করে যেটা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তের সংকটের কোনো সমাধান করবে না, বরঞ্চ এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট এটা নতুনভাবে ঘনীভূত হতে পারে, বাংলাদেশ নতুন ধরনের অভূতপূর্ব একটা সংকটের মধ্যে পড়তে পারে। আমরা পরিষ্কার করে বলেছি মাঝ নদীতে মাঝি বদলাতে হয় না। আমরা সেজন্য কথাটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি, কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন,
আপনার নজরে সবার গণতান্ত্রিকভাবে সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন। আপনার দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য আপনি অক্ষুণ্ণ রাখবেন। আমরা পরিষ্কার করে বলেছি, আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই না। আমরা প্যারালেল অনেকগুলো সরকার কাজ করছে বলেই আমরা দেখছি, জনগণের কাছে মনে হয়েছে। আমরা বলেছি আপনার নেতৃত্বে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে আমরা একটা সরকার বাংলাদেশে আমরা দেখতে চাই। এরপরে আমরা যেটা বলেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজ, আপনাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একটা ইস্যুতে অনেক এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য দিচ্ছেন, কোনটা সরকারের বক্তব্য আর কোনটা ব্যক্তিগত বক্তব্য, অনেক সময় এটাকে পার্থক্য করা যায় না। কথাটা আমরা খুব খোলামেলাভাবে বলেছি। আরেকটা বলেছি, আপনারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে গণমাধ্যমে বেরিয়েছে, যার সাথে আমরা বলেছি মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের মতন ইস্যু, যার সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে। রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজ না করে, আলাপ আলোচনা না করে, কথাবার্তা না বলে এ ধরনের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত হবে না। আর এই সমস্ত সংবেদনশীল নিরাপত্তার যুক্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সমস্ত কিছু আপনাদেরকে করে যেতে হবে এরকম চিন্তা না করাটা ভালো। আমরা পরিষ্কার করে বলেছি, আপনাদের 3টা বড় দাগের কাজ, যে বিচারটা চলছে আপনারা সম্ভব স্বল্পতম সময়ে বিচারটাকে দৃশ্যমান করবেন, বিচারটাকে কার্যকারীভাবে মানুষ দেখতে চায়। 2 নম্বর আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তৎপরতাটা চলছে, আমরা বলেছি আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আমরা যেভাবে ঐক্যমত কমিশনকে সহযোগিতা করেছি, যদি আপনাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে আগামী 1 মাসের মধ্যে যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো, যেটা একটা ম্যাগনা কার্টার মতন, অথবা এই মুহূর্তে একটা সনদ হিসাবে যেটা বিবেচিত হবে। আর গুরুত্বপূর্ণ কথা বলেছি, নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ 16 বছর ধরে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আপনার সরকারের বড় ম্যান্ডেট হচ্ছে বিচার এবং সংস্কারটা একটা পর্যায়ে নিয়ে যে আপনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট পথনকশা আপনি ঘোষণা করবেন। আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা আমরা দেখছি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসাবে দেখা, এই দেখাটা ভুল। আমরা বলেছি আমরা আপনাদেরকে যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাটাকে কিভাবে গ্রহণ করা দরকার, এই প্রজ্ঞা বুদ্ধিমত্তার নিশ্চয়ই আপনারা পরিচয় বহন করবেন। আমরা বলেছি যদি আপনাদের সাথে বোঝাপড়া থাকে রাজনৈতিক দলগুলোর, 31শে ডিসেম্বরের পরেও যদি 15 দিন 1 মাস যদি বেশি সময় লাগে নির্বাচনের জন্য, তাহলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। যদি একটা অর্গ্যানিক এনগেজমেন্ট থাকে, যদি একটা বোঝাপড়া থাকে, শেষত আমরা যেটা কথাটা বলেছি যে আমরা বিচার এবং সংস্কার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে দেশবাসীকে আশ্বস্ত করবেন, রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নিয়ে দৃঢ়তার সাথে আপনারা সেখানে কার্যকরী ভূমিকাটা সেদিক থেকে আপনারা পালন করবেন। আমরা এই বিষয়গুলো আজকে পরিষ্কার করে বলেছি। না 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 আমরা বলেছি, আমরা তো বললাম যে আলোচনা, তিনি তো যেটা এখানে আলোচনা হলো না, আমরা বলেছি 31শে ডিসেম্বরের মধ্যেই তো একটা কথা আছে, কিন্তু যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি বোঝা যায় জরুরি এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন করতে হবে, যদি আরও 15 দিন বেশি সময় লাগে কি 1 মাস বেশি সময় লাগবে, এটা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। আমরা বলেছি ইতিমধ্যে আপনার সরকার, আপনারা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন, আপনাদের উপদেষ্টাদের অনেকের কাজকর্ম নানা মানে রাজনৈতিক মহলে জনসমাজে প্রশ্ন তৈরি করেছে। আপনি বিবেচনা করবেন আপনার সরকারের এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। আমরা কোনো নামের কথা প্রস্তাব করিনি, কিন্তু আমরা এটা বলেছি যে আপনি এই ব্যাপারে বিতর্কিতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার উইজডমের উপরে, আপনার প্রজ্ঞার উপরে বিষয়টাকে আমরা দেখতে চাই। এবং এবার এই আলোচনার পরে জাতির উদ্দেশ্যে আপনি একটা ভাষণ দেবেন, এবং এখন যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যার সংকটটা যে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই, আপনি রাজনৈতিক দল জনগণকে আশ্বস্ত করবেন। শেষত আমরা যে কথাটা বলেছি,
গোটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা বলেছি অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতা, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, এমনকি সশস্ত্র বাহিনী, এটা যৌথ একটা অর্কেস্ট্রা, এটা সম্মিলিত একটা কাজ। সুতরাং সবাইকে আস্থার মধ্যে নিয়ে কিভাবে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, বিচার এবং সংস্কার সম্পন্ন করে এ ব্যাপারে আপনারা নেতৃত্ব প্রদান করবেন, সেই জায়গাটাকে আমরা দেখতে চাই। আমরা প্রধান উপদেষ্টাকে না, বলেছি, তিনি এ ব্যাপারে তিনি আমাদের কথা শুনেছেন কিন্তু কোনো বক্তব্য রাখেন। আপনি আশ্বস্ত করছি আমরা, আপনি ক্ষমতায় থাকবেন, যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব আপনি সুচারুরূপে পালন করুন। আমরা সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করব। নানানভাবে চারদিক থেকে ওনাকে উত্তপ্ত এবং উত্তপ্ত করার কারণে উনি পদত্যাগ করতে চেয়েছিলেন। আমরা বলেছি আপনি এক রণকৌশলেই সবাইকে কাজ করে দিয়েছেন, পদত্যাগ করতে চেয়েছেন, সব ঠান্ডা হয়ে গেছে, উনি হাসলেন একটু। আমরা বলেছি যে আপনি এই রকম ভাবে করতে পারেন কিনা দেখেন, যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দেওয়া যায় কিনা, শিডিউল ঘোষণা করেন ডিসেম্বরে, এবং ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন দিতে পারলে ভালো, একথা আমরা বলার চেষ্টা করেছি। আর আমরা বলেছি বিচারের কাজ সম্পন্ন হওয়া উচিত, অতি দ্রুত এগিয়ে যাওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত। একই সাথে আমরা বলেছি যে আপনি যে কাজ করছেন সেই কাজগুলো সুচারুরূপে চালিয়ে যান, আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সহযোগিতা করব। উনি বলেছেন, আমরাও বলেছি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ পরাজিত স্বৈরাচার কিছুতেই তাদের পরাজয় মেনে নেয়নি, মানছে না। আমরাও বলেছি জনগণ ঐক্যবদ্ধভাবেই তাদেরকে রুখে দিবে। নির্বাচন আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকেই অতীত স্বৈরাচার যাতে আর ঘুরে আসতে না পারে তার ব্যাপারে আমরা সতর্ক আছি, জনগণ সতর্ক আছে। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের গণতন্ত্র মঞ্চের, আপনারা জানেন 6 দলীয় জোট, এই জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমরা এখানে এসেছিলাম প্রধান উপদেষ্টার ডাকে। আমরা তাকে আশ্বস্ত করেছি যে এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, হঠাৎ করে বাংলাদেশে যে সংকটের সৃষ্টি হয়েছে আপনার পদত্যাগকে ঘিরে, এটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই সেটা সমর্থনযোগ্য নয়। কাজেই এই সংকটকালে আপনি একমাত্র, আমরা যারা আপনার সঙ্গে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাকে এখানে এনেছি, আপনাকে এই গুরু দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনটা দিতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন। উনি ভয় পাচ্ছে শুধু সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। এখন তো যে অবস্থায় আছে, উনি চাচ্ছে যে, উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন, পুলিশ বাহিনী সব কিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে, না হলে তারা দায়িত্ব পালন করতে পারবে না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। ওনার সুষ্ঠু নির্বাচন দেওয়ার খুবই ইচ্ছা আছে। আমরাও তাকে আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে যে সমর্থন আমরা দিয়েছি এই সমর্থন অব্যাহত থাকবে, আপনি সুষ্ঠু একটি নির্বাচন দেন। আর সংস্কারের ব্যাপারে ক্লিয়ার কথাবার্তা হয়েছে যে সংস্কারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সেই ঐক্যমত্য কমিশনের কাছে গিয়ে যে সহযোগিতা করছি, আরও করব। যত তাড়াতাড়ি সম্ভব একটি পথনকশা, মানে রোডম্যাপ কীভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেটারও আমরা দাবি জানিয়ে এসেছি। উনি সেটা দেখবে বলেছেন। এবং এই অতীত স্বৈরাচার যারা কোটি কোটি বিলিয়ন ডলার, 16 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে, 1500 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে। আপনারা জানেন গতকাল তো আমাদের একজন ভাই সেই ব্যাংকক থেকে চলে এসছে, মৃত লাশ হয়ে চলে আসছে, এখনো মারা যাচ্ছে। কাজেই তাদের বিচার করতে হবে। এই বিচারটা যেন দৃশ্যমান হয়, মানুষ যেন দেখতে পারে
বিচারের প্রক্রিয়া দীর্ঘ হবে ঠিক আছে, কিন্তু সেটা দৃশ্যমান হতে হবে। আমরা এই দাবি জানিয়ে এসেছি, উনি সেটা শুনেছেন, এবং আমরা বলেছি যে এখানে মেইন স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই দূরত্ব যেন না থাকে, দূরত্ব সমাধান, দূরত্ব শেষ করে, এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমাদের সহযোগিতা নিতে হবে, তাদের সঙ্গে দূরত্বটা কমাই ফেলতে হবে, এই বলে আমরা তাকে আশ্বস্ত করে এসেছি, এবং উনি শুনেছেন ধৈর্য সহকারে। এবং আমরা তাকে আবারও বলতেছি, এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসী উৎকণ্ঠার মধ্যে আছে, আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাব যাতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হয়। মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, যাতে মানুষ ভোট দিতে পারে, সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আমরাও সহযোগিতা করব। প্রথমত আপনারা এটা জানেন যে আজকের যে বৈঠক এটা হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার আহ্বানে হয়েছে, এবং উনি আসলে রাজনৈতিক দলগুলির সাথে খোলামেলা আলাপ করার প্রয়োজন মনে করেছেন। উনি কিছু পরিমাণে এই যে পরিস্থিতি এটার মধ্যে অস্বাভাবিকতা দেখেছেন, এবং এই পরিস্থিতিকে আসলে রাজনৈতিক স্বার্থে উত্তরণের জন্যে এইখানকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা উত্তরণের পথ বের করতে চেয়েছেন। আমাদের এখানে আমরা যারা একসাথে গিয়েছিলাম তারা প্রায় সমস্ত রাজনৈতিক দল ওনাকে আসলে আমাদের জায়গা থেকে তার প্রতি আমাদের সমর্থন, তাদের সরকারের প্রতি আমাদের সমর্থনের কথা আমরা সম্মিলিতভাবে তাদেরকে জানিয়েছি। এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এখানে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে, এবং এটা করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার আস্থায় নেওয়ার জন্যে, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সাথে আসলে সরকারের আপাত দৃষ্টিতে এক ধরনের পার্থক্য কিংবা আসলে মানে সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে হয়, সেইটা যেন আসলে তারা তাদের দিক থেকে নিয়ে তারা যেন এটাকে সমাধান করতে পারেন, সেই জন্য তাদেরকে উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছি। আমরা একটা নির্বাচন আর বেশি বিলম্ব না করে তাদের যে ঘোষিত রোডম্যাপ তার মধ্যেই আসলে নির্বাচন আয়োজন করার জন্যে তাদেরকে আমরা অনুরোধ করেছি। এবং সংস্কারের রাজনীতি এবং নির্বাচনের রাজনীতির মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সংস্কারের জন্য যে আসলে সমঝোতা লাগে এবং নির্বাচনের পরিবেশটা যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ হয়, এই দুইটা পরিবেশের সম্পর্কে পার্থক্যটা জানিয়ে জনগণের মধ্যে তাদের অবস্থানটা পরিষ্কার যৌক্তিকভাবে তুলে ধরার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করেছি, এবং আমরা তাদেরকে সহায়তা করার কথা বলে আসছি। এটাই আপনাদের মাধ্যমে আসলে জনগণকে আমরা জানাতে চাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলকে, আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চের ভুক্ত দলগুলো সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন কথা বলার জন্যে, এবং সেই বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি কিছুটা তুলে ধরেছেন। দুটো বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে যে এই পরিস্থিতিটা এমন যেখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে, এবং সেইটা এমন অবস্থা তৈরি করছে যে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন কিনা সে নিয়েও তার মধ্যে একটা সংশয়ের মতো তৈরি হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কাজ যদি ভালো মতো চালিয়ে যেতে না পারা যায় তাহলে তো দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবার যে দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন, সারা দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো সহ দেশের জনগণের যে ভরসার জায়গা আছে, সেই সব উপলব্ধি করেই তিনি সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন যে কীভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি, নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি, তাদের নানান রকম তৎপরতা, গোপন প্রকাশ্য, এবং তাদের যে বিদেশি সহযোগীরা, তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সব কিছুকে বাধাগ্রস্ত, ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে। সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য, সেই ঐক্য কামনা করেছেন।
যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি, তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন, গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি, একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না। তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধিদের নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে, তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। যত বাধাবিঘ্নই থাকুক, প্রতিকূলতা থাকুক, সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন, আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে। আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে নানা ধরনের অনাস্থা, অস্থিতিশীলতা তৈরি হয়েছে, অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে, এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশন বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশনই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে। কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে, সেই অনাস্থা এবং দূরত্ব, অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার, যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়। সত্যিকার অর্থে প্রত্যেকেই কী চাইছেন এটা আমরা পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি। আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়, অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায়। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে, সরকার সেই বিষয়ে করছেন। ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরও অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়। একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী 15ই জুলাইয়ের মধ্যে, যেহেতু ঐকমত্য কমিশন ইতিমধ্যে 15ই জুলাইয়ের মধ্যে সময় নিয়েছে, তো এই 15ই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐকমত্য হয় আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে, ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে। আর যে সমস্ত পয়েন্টগুলোতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি, এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যত্যয় যাতে না ঘটে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি, কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে। এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই, কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকেই ব্যাহত করতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি
বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সরকার ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলেছেন। আমরা বলেছি অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে সমস্ত রাজনৈতিক দলের দিক থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যেও, সমগ্র দেশবাসীর মধ্যেও নির্বাচন বিষয়ে একটা পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদের জন্য সুবিধা হয়। এবং এটা রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। কেননা অর্থনৈতিক ক্ষেত্রে যে বিনিয়োগের প্রয়োজন, সেই বিনিয়োগ নতুন প্রাণ সঞ্চালন করবে, কিন্তু সেই বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে হলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা একটা অন্তত সপ্তাহ, সেইটা খুব প্রয়োজনীয়। এ বিষয়ে তিনি বলেছেন যে এইটা অত্যন্ত জরুরি, তার সরকারও সেটা মনে করে। এবং তারা যেটা ভেবেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং 30শে জুনের একদিনও সেদিকে যাবেন, এটা তিনি পুনরায় উচ্চারণ করেছেন। এবং তিনি বলেছেন যে আসলে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ক্ষেত্রে তার সরকারের একমাত্র বিবেচনা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কারা আনয়ন করবে, প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো যেহেতু পুনর্গঠনের মধ্যে আছে, সে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলার কাজে আছেন। তারা যখনই একটু আত্মবিশ্বাসী হবেন এবং তাদের মধ্যে এটা ধারণা নিশ্চিত হবে যে হ্যাঁ এটা করা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা একেবারে পূর্ণ প্রস্তুত, তখনই তারা ঘোষণা করতে চান। তবে এখন রাজনৈতিক দলগুলো এবং সবাই যেহেতু নির্বাচনের তারিখ চাইছে, এই বিষয়টা তারা দ্রুত অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছেন। এবং তারা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই যে প্রশাসনিক প্রস্তুতি, এগুলোকে বিবেচনায় নিয়ে তারা অচিরেই এই রকম একটি সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবেন যে কবে নাগাদ নির্বাচনের সময়সীমাটা আরও সুনির্দিষ্ট করে হাজির করা যায়। এই তিনটি বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছি। আমরা বলেছি যে ঐক্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, সরকার সেই সমস্ত বিষয়ে মনোযোগ দিবে। যেমন অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত প্রশ্ন হাজির হচ্ছে, কিন্তু সেই সব বিষয় নিয়ে অংশীজনদের সাথে যে আলাপ আলোচনা, এটা হয়নি। বিগত ফেব্রুয়ারির পরে 3 মাসের পরে আজকে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে সরকারের সাথে। তাহলে সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। কিন্তু আমরা বলেছি এখনও সময় আছে, কোনো না কোনো কাঠামোগত জায়গা থেকে সরকার যাতে নিয়মিতভাবে অংশীজন, রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনা করে এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগোয়, তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গাটি থাকবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান দীর্ঘ ধারাবাহিক 15 বছরের লড়াই এবং তার একটা উচ্চতরম রূপ হিসাবে জুলাই আগস্টে এসে আমাদের ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান হয়েছে। এখানে সকল জনগণের অংশগ্রহণ ছিল। জুলাইয়ের এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান সকলের অবদানে তৈরি হয়েছে। হ্যাঁ, অনেকের ভূমিকাকে আমরা নিশ্চয়ই তার যথাযথ মূল্যায়ন করব, তাকে তার যে গৌরব সেটাকে আমরা তুলে ধরব। কিন্তু আমরা এমনভাবে জুলাইয়ের অভ্যুত্থানকে ক্রেডিট কোনো একটি পক্ষ কিংবা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে এর একদল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে, অন্যরা যেন জুলাই বিরোধী, এই রকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয়, সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে। এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য বজায় রাখতে পারি আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও। কেননা ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া এই যে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ, এটা আমরা সম্পন্ন করতে পারবো না। প্রশাসনিক সহ নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতির মধ্যে তারা আছেন, সেটার ব্যাপারে তারা আরও একটু আত্মবিশ্বাসী হতে চাচ্ছেন, অথবা তারা আরও একটু কমফোর্টেবল, না বলছি যে আর একটু কমফোর্টেবল হতে চাচ্ছেন। অর্থাৎ পুরো জিনিসটা প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে, এই ধারণাটা সরকারের কাছে তৈরি হলেই তারা ভেবেছেন যে এটা করবেন। ফলে এখানে যেহেতু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যে সরকার মনে হচ্ছে যেন মানে অনেক এই যে রাজনৈতিক দলগুলো সহ সমস্ত পক্ষের মধ্যে যে মনে হচ্ছে নির্বাচন ঘোষণাটা প্রলম্বিত করা হচ্ছে, সেইটা তারা মনে করেন যে প্রলম্বিত ইচ্ছাকৃতভাবে তারা করছেন না। তারা ভেবেছিলেন যে তারা একটু কমফোর্টেবল হলে তারা এই ঘোষণাটা করবেন। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে
তারা মনে করছেন যে এখন কত দ্রুততম সময় সেটা করা যায় সেটা তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে। দেখুন, উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি কাঙ্ক্ষিত নয়। আমরা মনে করি যে দুজন উপদেষ্টা এখন আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন, তাদের মোট 3 জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি যে 2 জন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না। যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়, তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই 2 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই রকম প্রশ্নগুলো যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি, এটাও বলি আমাদের অবস্থানটি, যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। মাঝখানে অন্য নির্বাচন, স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন। আমরা মনে করি এই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না। কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল। এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা, এটা তিনি, তার উপর ঐতিহাসিক দায়িত্ব, সেটা তিনি করবেন। এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশা, শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ বাহিনী সহ, বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য। আমরা এও বলেছি কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথেও সরকারের এমন কোনো সম্পর্কের জায়গা ঘাটতি সৃষ্টি না হয় যাতে করে মনে হয় যেন সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রশ্নগুলো কোথাও যদি ঘাটতি কিংবা কেউ যদি নানাভাবেই এমন পরিস্থিতি কিংবা এই ধরনের প্রশ্নের জন্ম দিয়ে থাকেন তাহলে সেগুলো দ্রুতই মীমাংসা করে আমাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে, বিদেশি দোসরদের নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদেরও সকলের আশঙ্কা, সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে। সেই প্রক্রিয়া আমরা সবাই মিলে করব। এইটা আমরা সবাই মিলে একটা আশার জায়গায়, আস্থার জায়গায় এসেছি। আশা করি আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।